হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব 2021-এ আসা বাংলা সাবজেক্টের প্রশ্নপত্রটি। এটি হলো পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1। তবে পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এইগুলোর সিলেবাস একেবারে সেম। সুতরাং আপনারা পেপার 2 হলেও এটি দেখতে পারেন। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথম প্রশ্নটি দেখুন, ব্যাকরণ শিক্ষণের নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকারী পদ্ধতি? উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী শিক্ষণ। পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ। একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষণ। ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। এখানে প্রশ্নতে বলা হয়েছে, দেখুন, সর্বাপেক্ষা সব থেকে ভালো পদ্ধতি কোনটি? এই সবগুলা পদ্ধতি আসলে কিন্তু ভালো। তো এর মধ্যে থেকে সব থেকে ভালো পদ্ধতি কোনটি সেটি আমাদেরকে বলতে হবে। তো দেখুন, উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী শিক্ষণ, আমরা কিছু উদাহরণ ব্যবহার করব এবং এই উদাহরণগুলির মাধ্যমে উদাহরণে ব্যবহৃত যেগুলা গ্রামারের নিয়ম রয়েছে সেগুলো আমরা শিশুদেরকে বুঝিয়ে দেবো। সেটি তো ঠিক আছে। পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ, আমরা যে পাঠটি বা যে বিষয়টি পড়াচ্ছি সেটি অনুবাদের সময়, সেটি পড়ানোর সময় আমরা যদি ব্যাকরণের নিয়মাবলী শিক্ষা দেই তাহলে সেটিও একটি ভালো পদ্ধতি। আমরা যখন পড়াবো, পাঠ্য অনুবাদ করব, পাঠ অনুবাদ করব, তখন শিশুদেরকে আমরা যদি ব্যাকরণ শিক্ষা দিই সেটিও একটি ভালো পদ্ধতি। তারপরে একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষণ, সেটিও আমাদের জন্য একটি কার্যকর পদ্ধতি। কিভাবে? যদি শিক্ষক নিজের থেকে কিছু নিয়ম বানিয়ে দেন সহজ করে, যেগুলো শিশুদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই ধরনের যদি কোনো নিয়ম বানিয়ে দেন এবং সেই ব্যাকরণকে শিশুদের জন্য যদি ব্যবহার করেন তাহলে সেটিও আমাদের জন্য একটি কার্যকর পদ্ধতি হবে। ঠিক আছে, তারপরে ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ, এটিও একটি কার্যকর পদ্ধতি। তো এখানে এটিও শুদ্ধ, কিন্তু এই প্রশ্নের আসল উত্তরটি হলো এইটি। এইটি কেন হলো? তো দেখুন, বর্তমান যে আধুনিক যে শিক্ষণ শাস্ত্র রয়েছে সেই শিক্ষণ শাস্ত্র অনুযায়ী গ্রামার শিক্ষণ আমরা এইভাবে দিতে হবে যে কনটেক্সচুয়াল গ্রামার টিচিং, অর্থাৎ প্রসঙ্গ অনুযায়ী আমাদের যে গ্রামার শিক্ষণ রয়েছে সেইভাবে আমাদেরকে গ্রামার শিক্ষা দিতে হবে। এটি বর্তমান শিক্ষাশাস্ত্র অনুযায়ী বা বর্তমান ব্যাকরণ শাস্ত্র অনুযায়ী। ঠিক আছে, তো প্রথম কারণ। দ্বিতীয় কারণটি হলো, আগের সময়ে আগে আমরা কি করতাম, যে ব্যাকরণের নিয়মগুলা মুখস্থ করাতাম, কিন্তু বর্তমানে বলা হয় যে ভাষা হলো একটি যোগাযোগের মাধ্যম, অর্থাৎ ভাষাকে একটি যোগাযোগের মাধ্যম হিসেবে গড়ে তোলা যেহেতু ভাষা শেখানোর উদ্দেশ্য, সুতরাং সেখানে আমরা কি করব, আমরা ব্যবহারের দিক দিয়ে লক্ষ্য রাখবো। সুতরাং আমরা সেজন্য আমরা প্রসঙ্গ অনুযায়ী আমরা ব্যাকরণ শিশুদেরকে শিক্ষা দিই। তৃতীয় কারণটি হলো গবেষণা। গবেষণায় দেখা গিয়েছে যে বর্তমানে যেগুলো অনেক সময় মনোবিজ্ঞানীরা গবেষণা করেন, তো সেই গবেষণায় দেখা গেছে যে শিশুরা একটি বাস্তব জীবনের সাথে বা বাস্তব কাহিনীর সাথে যখন তারা গ্রামারের শিক্ষণ পায় তখন তারা সহজে সেই ভাষাগুলো রপ্ত করে নেয়, সেই ব্যাকরণের নিয়মগুলো রপ্ত করে নেয়। সুতরাং এই তিনটি কারণের জন্য আমাদের এই অপশনটি শুদ্ধ হবে। আসলে এখানে সব অপশনগুলাই শুদ্ধ, কিন্তু আপনাদের প্রশ্নতে বলা হয়েছে যে সর্বাপেক্ষা সব থেকে ভালো পদ্ধতি কোনটি, তো সেটি হবে প্রসঙ্গক্রমে। আপনি মনে করুন একটি পাঠ পড়াচ্ছেন বা একটি গল্প পড়াচ্ছেন, সেখানে যেগুলা গ্রামারের নিয়মগুলো ব্যবহার হয়েছে সেই গ্রামারের নিয়মগুলো যদি পড়ানোর সাথে সাথে বা পড়ার সাথে সাথে আপনি বলে দেন তাহলে শিশুরা সহজে সেইগুলো শিখে নিতে পারবে। বা এমনও হতে পারে যে শিশুরা যখন পড়ছে বা লিখছে কোনো একটি গ্রামারের ভুল করে ফেলেছে, তো সেখানে যদি আপনি প্রসঙ্গ অনুযায়ী বলেন যে এটি এই গ্রামারের ভুল করেছো, তখন শিশুরা সক্রিয়ভাবে শিখবে, অ্যাক্টিভ ভাবে শিখবে। আগে যদি তাকে মুখস্থ করানো হয় তাহলে সে নিয়মগুলো মুখস্থ করবে এবং ব্যবহার করার ক্ষেত্রে সে ভুলেও যেতে পারে। কিন্তু যদি সে যখন লেখবে বা যখন পড়তে থাকবে সেই সময় যদি সে ভুল করে ফেলে এবং সেই সময়ে প্রসঙ্গ অনুযায়ী যদি সেই গ্রামারের নিয়মগুলো শিখিয়ে দেওয়া হয় তাহলে সেটি সে সহজে শিখে নেবে এবং তার লং লাস্টিং থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা আরো দু একটি জিনিস জানবো। প্রসঙ্গক্রম। তো প্রসঙ্গক্রমে এই শব্দটি আপনারা ভালো করে মনে রাখবেন, কারণ এই প্রসঙ্গক্রম শব্দটি আপনারা মনে রাখলে প্রিভিয়াস ইয়ার গুলোর অনেকটি প্রশ্নপত্র সমাধান করার ক্ষেত্রে সাহায্য হবে। তো দেখুন, প্রথমে হলো ভোকাবুলারি। ভোকাবুলারি, এই ভোকাবুলারি আমরা কিভাবে শিক্ষা দিই? প্রসঙ্গ অনুযায়ী, অর্থাৎ শব্দার্থ আমরা শুধু মুখস্থ করানোর মাধ্যমে বা অন্য কোনো মেথডের মাধ্যমে শেখানোর চাইতে আমরা সব থেকে ভালো পদ্ধতি হলো যে আমরা প্রসঙ্গক্রমে শব্দের অর্থ শেখাবো। যেমন মনে করুন আপনাদের ইংরেজিতে গেট রয়েছে, তো গেট, মেক, এই যেগুলো শব্দ রয়েছে এইগুলার বিভিন্ন ধরনের অর্থ রয়েছে, বিভিন্ন শব্দের আগে একত্রিত হয়ে সেই শব্দটির অর্থ চেঞ্জ করে দেয়। তো সেখানে আমরা যদি প্রসঙ্গ অনুযায়ী শিশুদেরকে শিক্ষা দিই তাহলে সেই শিক্ষাটা বা সেই শব্দ শেখাটা তার সহজে শেখা হবে এবং ব্যবহারিক দিকটি সে একসাথে শিখে নেবে। সেজন্য বলা হয় যে ভোকাবুলারি যখন আমরা শিক্ষা দিব তখন প্রসঙ্গ অনুযায়ী শিক্ষা দেবো, এবং গ্রামারের নিয়মগুলো যখন আমরা পড়াবো তখনও প্রসঙ্গ অনুযায়ী আমরা পড়াবো। এই শব্দটি আপনারা মনে রাখবেন, কারণ বারবার করে আসে যে ভোকাবুলারির ক্ষেত্রে আমরা কিভাবে ভোকাবুলারি শিক্ষা দেবো এবং ব্যাকরণের নিয়মগুলো যখন আমরা শেখাবো তখন আমরা কিভাবে শিশুদেরকে শেখাবো সেটি হবে প্রসঙ্গ অনুযায়ী। ঠিক আছে, তখন আমরা জানি যে আমরা প্র্যাকটিক্যাল যে জিনিস আমরা করে ফেলি, আমরা জানি যে থিওরি পড়লে তো থিওরির জায়গায় থেকে যায়, কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল করি তাহলে সেটি হবে আমাদের জন্য আসল জ্ঞান। তো এখানে ঠিক একইভাবে যে গ্রামারের ক্ষেত্রে তার প্রসঙ্গ অনুযায়ী যখন গ্রামারের শিক্ষা দিবেন তখন তার প্র্যাকটিক্যাল জ্ঞান হবে। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু এই দুটি আপনারা মনে রাখবেন। তারপরে সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণাটি কার সাথে সম্পর্কিত? ওটা দিয়ে সোশিয়াল ইন্টারাকশন, সমাজের সাথে চলাফেরা করে যে শিশু ভাষা শিখতে পারে সেই ধারণাটি কার সাথে সম্পর্কিত? পাননি, স্কিনার, বাইগোটস্কি, হলবার্গ। আমরা জানি যে হলবার্গ মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কে কথা বলেন, সুতরাং এখানে হলবার্গ হবেই না। তো বাইগোটস্কি, আমরা জানি যে সামাজিক ভাব বিনিময় সোশিয়াল ইন্টারাকশন সেটি বাইগোটস্কি বলেন, তো এখানে এই অপশনটি শুদ্ধ হবে। তারপরে স্কিনার, স্কিনার কি বলেন? যে স্কিনার হলো শিশু দুইভাবে ভাষা শিখে, পুরস্কার ও শাস্তি। দ্বিতীয়ত হলো অনুকরণ।
অর্থাৎ শিশু পুরস্কার বা শাস্তির মাধ্যমে ভাষা শিখে বা অনুকরণের মাধ্যমে ভাষা শিখে। তো অনুকরণ কিভাবে? আমরা যে বড়রা যেভাবে বলি সেইভাবে শিশুরা অনুকরণ করে, অর্থাৎ আমরা যে শব্দগুলা যে বাক্যগুলা ব্যবহার করি সেই শব্দগুলা তারা শিখে এবং তারা ব্যবহার করতে শিখে, অনুকরণ করে শেখা। এবং পুরস্কার ও শাস্তির মাধ্যমে শিশুরা কিভাবে ভাষা শিখে? যেমন মনে করো একজন মা তার শিশুকে বললো বাত বাত, অর্থাৎ ভাত খাবি ভাত খাবি। শিশুটি বললো যে বা 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 বা, এখানে মা কিন্তু উৎসাহিত হলেন, কারণ শিশুটা বুঝতে পারছে যে সে খাদ্য খাবে, সে ভাত খাবে। তো মা পুরস্কৃত করবেন তাকে কিভাবে? যে তাকে কিছু আদর করবেন, প্রেম দিবেন, সেটি তার জন্য পুরস্কার হবে। এবং শিশু পরবর্তীতে বুঝতে পারবে যে আমি বা বা বললে তো ভাত পেয়ে যাই, তো নেক্সট টাইম সে এইভাবে বা বা বলবে এবং এক সময় সে ভাত বলা শিখে যাবে। তো সেটি বলা হয়েছে যে পুরস্কারের মাধ্যমে শিখবে। এবং শাস্তির মাধ্যমে শিশু ভাষা কিভাবে শিখবে? যেমন মনে করুন মা বললেন যে কালকে খেলার ফিল্ডে কে গিয়েছিল, তো শিশুটি বললো যে ওইটি গিয়েছে ওইটি গিয়েছে। তখন মা সংশোধন করে বললেন যে ওইটি নয়, ভাই গিয়েছে বা বড় ভাই গিয়েছে, এইটি বলো। তো এইটি শিশুর জন্য শাস্তি হবে। অর্থাৎ এখানে শাস্তি বলতে যে আমরা স্ট্রিক নিয়ে ওকে মারবো সেটি নয়, বরং মৌখিক শাস্তি যেটা রয়েছে সেই শাস্তির কথা এখানে বলা হয়েছে। তো স্কিনার বলেন যে পুরস্কার, শাস্তি এবং অনুকরণের মাধ্যমে একটি শিশু তার মাতৃভাষা শিখে, ল্যাঙ্গুয়েজ ওয়ান শিখে। তো এই যে থিওরি যেগুলো রয়েছে এই থিওরিগুলা আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। যতটি থিওরি রয়েছে এই থিওরি স্কিনারের থেকে অনেকবার প্রশ্ন এসেছে। তো আরো যতগুলা থিওরি থেকে প্রশ্ন আসে সেই থিওরিগুলো আমরা আলোচনা করেছি, সেই থিওরিগুলোর ক্লাস আপনারা দেখে নেবেন, তখন আপনারা এই থিওরিগুলো সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন, সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। ঠিক আছে, তারপরে আমরা দেখবো যে পাননি। পাননি আসলে ভাষা শিখে শিশু কিভাবে, সেই কথা তিনি বলেননি, বরং তিনি বলেন যে ভাষার যে মূল যতটি শব্দ রয়েছে, অর্থাৎ যেমন মনে করো আমি যাই, যাই থেকে আমি যাইতেছিলাম, যাইতেছি, যাইবো, এই ধরনের যে আমরা নতুন নতুন শব্দ বানাই, তো এই কথাই বলেছেন যে মূল শব্দগুলো যদি আমরা শিখে নিই, অর্থাৎ যতটি শব্দের যে মূল রয়েছে সেই মূল শব্দটি যদি আমরা শিখে নিই, সেই মূল থেকে আমরা নতুন নতুন আরো শব্দ বের করতে পারি, নিজের থেকে আমরা অনুমান করে করে আরো বিভিন্ন শব্দ আমরা বানাতে পারি। তো সেই কথাই তিনি বলেছেন। তো এখানে বোধহয় ওনার এই পেজটি রয়েছে, আমরা দেখে নিই পেজে কি বলা হয়েছে। অত পাননি সরাসরি শিশুর ভাষা অর্জনের মনোবিজ্ঞানের দিক নিয়ে আলোচনা করেননি, কারণ তার কাজ ছিল ভাষার অন্তর্নিহিত নিয়ম আবিষ্কার করা। তবে তার তথ্য অনুযায়ী ভাষার একটি অন্তর্নিহিত নিয়মতন্ত্র আছে। শিশু তার চারপাশের ভাষার প্রকার শুনে সেই নিয়মগুলো আবিষ্কার করে প্রয়োগ করে। অর্থাৎ তিনি ভাষার ক্ষমতা, ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি এর ধারণার প্রতি ইঙ্গিত দিয়েছেন, যা পরে চমস্কির সার্বজনীন ব্যাকরণের ধারণার সাথে মিলে যায়। আচ্ছা ঠিক আছে, ভাষার একটি গুছানো নিয়ম রয়েছে, এই নিয়ম দিয়ে অসীম শব্দ ও বাক্য বানানো যায়। মৌলিক নিয়ম শিখলে আপনি কখনো শুনেননি এমন শব্দ বুঝতে বা বানাতে পারবেন। ভাষা গাণিতিক যুক্তির মতো, তিনি ভাষাকে গাণিতিক সূত্রের মতো ভেঙে দেখিয়েছেন। যেমন মূল শব্দ হলো, তারপরে প্লাস প্রত্যয়, অর্থাৎ নতুন শব্দ আরেকটি আমরা গঠন করতে পারি, মূল শব্দের সাথে প্রত্যয় গঠন করে, প্রত্যয় এড করে আর নতুন নতুন শব্দ বানাতে পারি। ভাষা এলোমেলো নয়, এতে ছোট ছোট অংশ জুড়ে বড় অর্থ তৈরি হয়। এই নিয়মগুলা মানুষের মস্তিষ্কে স্বাভাবিকভাবেই আছে, আমরা চারপাশ থেকে এগুলা শুনেই সেই নিয়মগুলা নিজেই আয়ত্ত করে পারি। ভাষার গঠন গুরুত্ব দিলে আমরা যে কোনো ভাষা সহজে শিখে নিতে পারি। অর্থাৎ এই যে মূল শব্দ যেগুলো রয়েছে সেইগুলো যদি আমরা শিখে নিই, তাহলে আমরা নতুন নতুন শব্দ আরো নিজের থেকে ক্রিয়েট করতে পারি। ভাষার যে আভ্যন্তরীণ গঠন যে রয়েছে, মূল শব্দের গঠন রয়েছে, সেই শব্দের বিষয়ে, সেই গঠনের বিষয়ে তিনি আলোচনা করেন। এবং তার আলোচনা করার ক্ষেত্রে এই কথা বলেন যে শিশু এই ধরনের যদি মূল শব্দগুলো সে শিখে নেয় প্রথমে, তারপরে সে ভাষাগুলো শিখতে, নতুন নতুন শব্দ যেগুলো আসবে, নতুন নতুন বাক্য যেগুলো আসবে, সেগুলো শেখার ক্ষেত্রে তার সাহায্য হবে। সেই ক্ষেত্রে তার কথাটি সর্বজনীন, এই যে চমস্কির দেওয়া সর্বজনীন ব্যাকরণের ধারণা যে রয়েছে, অর্থাৎ শিশুর মাথার মধ্যে এলইডি একটি ডিভাইস রয়েছে, সেই ডিভাইসের মাধ্যমে শিশুরা ভাষাগুলো শুনে এবং শুনে নিজের মস্তিষ্কের মধ্যে প্রক্রিয়া চালায়, এবং প্রক্রিয়া চালানোর মাধ্যমে সে নতুন করে আরো শব্দ, আরো বাক্য বলতে পারে। সেই কথার সাথে সামঞ্জস্যতা রয়েছে, ঠিক আছে, মিল রয়েছে। তারপরে আমরা দেখবো, তো এইগুলো আপনারা দেখে নেবেন, এই থিওরি গুলো তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। তারপরে ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? ঘরোয়া পরিবেশ, যেখানে শিশুকে বেশি কথা বলতে দেওয়া হয় না, গড়ে এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা শুনিয়ে শিশুদের সঠিক উচ্চারণ, বাক্য পুনরাবৃত্তি করিয়ে অন্য শিশুদের সাথে খেলাধুলা করে। তো দেখুন, একটি শিশু ভাষা অর্জন করে, আমরা জানি অর্জন বলতে এটি স্বাভাবিক পরিবেশ থেকে শিশু শিখে, কোনো চেষ্টাই ছাড়া সে অবচেতন প্রক্রিয়া শিখে, সে অচেতন থাকে, সে বুঝতেই পারে না সে কখন ভাষা শিখছে। কারণ শিশুরা যখন ভাষা শিখে তারা নিজের থেকে ট্রাই করে না যে এই শব্দগুলো শিখবো, এই কথাগুলো শিখবো, তারা অটোমেটিক্যালি শিখে। সেই কথা বলা হয়েছে যে ভাষা অর্জন, ল্যাঙ্গুয়েজ একুইজিশন। তো ল্যাঙ্গুয়েজ একুইজিশনের ক্ষেত্রে কোন বস্তুটি শিশুর জন্য সাহায্য করে? ঘরোয়া পরিবেশ, যেখানে শিশুকে বেশি কথা বলতে দেওয়া হয় না। এখানে না যদি বলা না হতো তাহলে এই অপশনটি আমাদের জন্য শুদ্ধ হয়ে যেত। সুতরাং এখানে না যেহেতু বলা হয়েছে, তো সেজন্য এই অপশনটি ভুল হবে, কারণ ঘরোয়া পরিবেশে তো সে মিশতেই হবে, সেখান থেকে সে তো ভাষা শিখবে। তারপরে গড়ের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের সাথে কথাবার্তা শুনিয়ে, সেটি কিছুর জন্য আমরা সত্যি মেনে নিলাম। শিশুদের সঠিক উচ্চারণ, বাক্য পুনরাবৃত্তি করিয়ে, শিশুদের সঠিক উচ্চারণ, বাক্য পুনরাবৃত্তি কেন আমরা করাবো? কারণ শিশু তো এখানে অর্জন করছে, অর্জন করার ক্ষেত্রে আমি উচ্চারণ আবার সঠিক করার কথা কেন বলবো? যেমন মনে করো শিশুরা প্রাথমিক বয়সে পানিকে মান বলে, বাবাকে আরো অন্যান্য শব্দ বলে, দাদাকে দিদু, অন্যান্য শব্দগুলো বলে। তো সেগুলো আমরা কি সঠিক করানোর চেষ্টা করি? আমরা চেষ্টা করি না, কারণ আমরা জানি সে অটোমেটিক্যালি সেগুলো শিখে নেবে। সেজন্য শিশুদের সঠিক উচ্চারণ এবং বাক্য পুনরাবৃত্তি আবার বলো আবার বলো এইভাবে কেন করাবো? তো সেটি আমাদের জন্য একেবারে ভুল। তারপরে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করে, এই অপশনটি আমাদের এখানে সব থেকে ভালো অপশন। যদি আমাদের কাছে আর কোনো অপশন থাকতো না তাহলে এটি আমরা বলতে পারতাম। ঠিক আছে, তো এই অপশনটি শুদ্ধ হবে, কারণটি হলো শিশু তার সঙ্গী সাথীর সাথে কথা যদি বলে, তাহলে সে যেই ভাষাগুলো ব্যবহার করে সঙ্গী সাথীরা ঠিক এইভাবে শব্দগুলো ব্যবহার করবে, তখন শিশু সহজে সেই ভাষাগুলো শিখে নিতে পারবে। তো অন্য শিশুদের সাথে খেলাধুলা করে। তারপরে শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে
তুলে ধরা হয় একই সময়ে কেবল একটি ভাষা, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম, সেই ভাষার ব্যাকরণগত গঠনশৈলী। তো দেখুন, একটি শিশু স্বাভাবিকভাবে যে ভাষা অর্জন করে, যদি একটি শিশুর সামনে আমরা এক সময়ে একটি ভাষা তুলে ধরি, তাহলে শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করতে পারবে কিনা, বা নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা যদি শিশুর সামনে আমরা তুলে ধরি, তাহলে কি সে ভাষা অর্জন করতে পারবে? সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যমে যদি আমরা ভাষা তুলে ধরি, তাহলে শিশু স্বাভাবিকভাবে ভাষা অর্জন করতে পারবে কিনা? সেই ভাষার ব্যাকরণগত গঠনশৈলী যদি আমরা শিশুর সামনে তুলে ধরি, তাহলে একটি শিশু স্বাভাবিকভাবে ভাষা অর্জন করতে পারবে কিনা সেটি বলা হয়েছে। তো আমরা প্রথমে দেখবো যে এখানে রয়েছে ভাষা অর্জন করার কথা। তো ভাষা অর্জন করার ক্ষেত্রে সেই ভাষার ব্যাকরণ গঠনশৈলী, আমরা ব্যাকরণের কথা আসেই না। তো কারণটি হচ্ছে, আমরা যখন একুয়ার করি, যখন আমরা অর্জন করি, তখন আমরা ব্যাকরণের ব্যবহার করি না, সেটি আমরা সাধারণ পরিবেশ থেকে শিখে নিই। তারপরে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম, এখানে প্রশ্নতে বলা হয়েছে যে ভাষা অর্জনের কথা। তো ভাষা অর্জনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম ব্যবহার করতে পারি না। এই জিনিসগুলো শিশুর সামনে আমরা তুলে ধরতে পারি না, কারণ এইগুলো আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে করে থাকি। সুতরাং অ্যাকুইজিশন যেহেতু অবচেতন প্রক্রিয়ায় হবে, শিশু বুঝতেই পারবে না, সাধারণ পরিবেশ থেকেই হবে, তো সেখানে এই সম্পূর্ণ ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম সেটি তো হবেই না। তো এই অপশনটি আমাদের এখানে ভুল হবে। তারপরে নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, এই অপশনটি আমাদের এখানে শুদ্ধ হবে। তারপরে একই সময়ে কেবল একটি ভাষা, এই অপশনটি এখানে ভুল হবে। এটি কেন ভুল হলো আপনারা বলবেন? তো দেখুন, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, এই অপশনটি কেন শুদ্ধ হলো? প্রথম কথাটি হচ্ছে যে এনসিএফ 2005 বলে যে বহুভাষাকে এনসিএফ একটি সম্পদ হিসাবে মনে করে। অর্থাৎ একটি ক্লাসে যদি বহুভাষিকতা থাকে, বিভিন্ন ভাষাভাষীর ছাত্রছাত্রীরা যদি থাকে, তাহলে একে অন্যের কাছ থেকে সেই ভাষাগুলা একুয়ার করে নেয়, সহজে শিখে নেয়। সেজন্য এনসিএফ বলে যে বহুভাষিকতা বা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম হলো আমাদের জন্য সম্পদ, সেগুলাকে আমাদেরকে স্বীকার করতে হবে। দ্বিতীয় কথা হলো, শিশু তার প্রাথমিক লেভেলের পড়াশোনা শুরু করে ল্যাঙ্গুয়েজ 1 দিয়ে, অর্থাৎ মাতৃভাষা দিয়ে প্রাইমারি লেভেলের পড়াশোনা সে শুরু করে, এবং পরবর্তীতে অন্যান্য ভাষাগুলো সে শিখে। এখানে যদি ক্লাসে একটি শিশুর সামনে বহু ভাষা তুলে ধরা হয়, তাহলে শিশুর জন্য ভালো হবে, কারণ শিশু অন্য শিশুর কাছ থেকে সেই ভাষাগুলো সে সহজে শিখে নিতে পারবে। এনসিএফ আরো বলে যে যখন শিশু প্রাথমিকভাবে সেগুলো শিখে নেবে বা তার মাতৃভাষা শিখে নেবে, তার সামনে ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 3 এইগুলা তুলে ধরা হবে, এবং এই যে মাতৃভাষা আবার ল্যাঙ্গুয়েজ 2 শেখার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ 3 শেখার ক্ষেত্রে হেল্প করে থাকে, সেইগুলো আমরা জানি। সুতরাং এখানে যে এই পরিবেশের ব্যবহৃত একাধিক একটি শিশুর সামনে যদি আমরা তুলে ধরি, তাহলে শিশুর জন্য স্বাভাবিক ভাষা অর্জন করার ক্ষেত্রে লাভদায়ক হবে, এবং সে দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা শেখার ক্ষেত্রেও তার অনেকটা সাথে থাকবে। ঠিক আছে, তো আমাদের এই অপশনটি এখানে হবে। তারপরে একটি পাঠ্য বিষয় পাঠের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? অর্থাৎ আমরা যখন পাঠ করি, আমরা যখন পড়ি, তখন আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কোন জিনিস, আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কোন জিনিসটি মনে রাখতে হবে? তো প্রথমে হলো পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা। দেখুন, আমি এখানে তো পড়তেছি, তো পড়ার সময় আমি এই জিনিসটা মনে রাখতেছি না যে এই শব্দটি পড়লাম কিনা, এই শব্দটি পড়লাম কিনা, এই শব্দটি পড়লাম কিনা, এটি আমাদের মনে রাখতে হয় না, কারণ আমরা পাঠ করার সময় অটোমেটিক্যালি আমরা তো শব্দগুলা পাঠ করবোই। তো সেখানে এই কথাটি বলার কি দরকার ছিল? সুতরাং এই অপশনটি ভুল হবে। তারপরে বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া। আমরা যখন পাঠ করি, আমরা যখন পড়ি, তখন আমাদের উদ্দেশ্য এটি থাকে না যে আমাদের মনে এই জিনিসটা থাকে না, বা আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নয় যে আমরা সবসময় দাড়ির উপর, কমার উপর, এগুলোর উপর আমি মনোযোগ দিব বা বিশেষ জোর দিব, সেগুলো আমাদের উদ্দেশ্য নেই। তারপরে লিখিত পাঠের অর্থ উদ্ধার করা, এটি আমাদের এখানে শুদ্ধ হবে। তারপরে সঠিক উচ্চারণের সাথে সরব পাঠ করা, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা যে কোনো জিনিস পড়ার সময় আমরা সাইলেন্ট রিডিং করতে পারি, ইন্টেন্সিভ রিডিং করতে পারি, স্কিমিং করতে পারি, স্ক্যানিং করতে পারি, কিন্তু আমরা যে সঠিক উচ্চারণের সাথে সরব পাঠ করব, সেটি আমাদের জন্য ম্যান্ডেটরি নয়, সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নয়। ঠিক আছে, সুতরাং এই অপশনটি এখানে ভুল হবে। এই অপশনটি এখানে শুদ্ধ কেন হলো? কারণটি হচ্ছে, আমি যে এখানে পড়েছি, আমি যে এই লিখিত জিনিসগুলা থেকে পড়েছি, পড়ার সাথে সাথে কি করেছি, আমি অর্থ উদ্ধার করেছি, অর্থাৎ এখানে কি লেখা রয়েছে সেইগুলা বুঝতে পেরেছি। তো আমরা যখন পাঠ করি বা পড়ি, তখন সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো যে আমরা পাঠ করার সাথে সাথে সেইগুলার অর্থ বুঝতে হবে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে লিখিত পাঠের অর্থ উদ্ধার করাই হলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পাঠ করার সময়। ঠিক আছে, তারপরে আচ্ছা, এখানে আরেকটি জিনিস আপনারা মনে রাখবেন, যে যদি আপনাদের পরীক্ষায় আসে যে রিডিং ভালো নাকি সাইলেন্ট রিডিং ভালো, সাইলেন্ট রিডিং ভালো, তাহলে আপনাদের হবে যে সাইলেন্ট রিডিং ভালো। কিন্তু যদি বলা হয় যে প্রাইমারি লেভেলের শিশুদের জন্য কোনটি রিডিং ভালো, তখন আপনাকে বলতে হবে যে লাউড, অর্থাৎ আওয়াজ দিয়ে পড়া শিশুদের জন্য ভালো, কারণ তাদের উচ্চারণ সঠিকতা হয়। উচ্চারণের সঠিকতা তাদের বিকশিত করতে হলে আমাদেরকে লাউড রিডিং করাতে হয়। সুতরাং শিশুদের ক্ষেত্রে প্রাইমারি লাউড রিডিংটি ভালো, এবং যদি আমরা বলি, তাহলে সব থেকে ভালো রিডিং আমরা বলি যে সাইলেন্ট রিডিং। আমরা নিউজপেপার পড়ি বা জিনিসগুলো পড়ি, সেই পড়াকে আমরা সব থেকে ভালো মনে করি। ঠিক আছে, তারপরে নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়? তো এখানে নয় বলা হয়েছে, ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয় কোনটি সেটি আমাদেরকে বলতে হবে। তো প্রথমে হলো বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা। আমরা যখন পড়ি, তখন পড়ার পর আমরা সেই পাঠে কি বলা হয়েছে সেইগুলোর অর্থ উদ্ধার করার চেষ্টা করি, আমরা বোঝার সাথে সাথে আমরা পড়তে থাকি। তো সেটি তো ঠিক আছে, বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা, সেটি ঠিক আছে। ধারণা প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া, তারা যা শুনেছে তা বোঝার দক্ষতা অর্জন, সেটা ঠিক আছে, কারণ আমরা শ্রবণ বলতে এই জিনিসকে বুঝি। যদি আমরা শুনে সেগুলা বুঝতে পারি এবং আমরা মনে রাখতে পারি এবং প্রয়োজন অনুসারে যদি ব্যবহার করতে পারি, তাহলে সেটাকে আমরা শ্রবণ বলি। কারণ যেমন মনে করো, আপনাকে যে কোনো জিনিস কেউ জিজ্ঞাসা
করলো, সেই জিনিসটি প্রথমে আপনি শুনবেন, তারপরে আপনি বুঝবেন, বোঝার পর আপনি কি করবেন সেটি মনে রাখবেন এবং প্রয়োজন অনুসারে তাকে উত্তর দিবেন, তার সাথে সাথে তাকে উত্তর দিবেন। সেটি হবে আমাদের জন্য শোনা। যে কোনো জিনিস আমরা শুনে নিলাম, সেটি আমরা শোনা বলতে পারি না, ঠিক আছে, সেটিকে আমরা হিয়ারিং বলতে পারি। মনে করুন আমি কোনো একটি ভাষাকে বুঝতেই পারছি না, শুধু সাউন্ড গুলা শুনতেছি, শুধু সেই সাউন্ড গুলার মাধ্যমে যেগুলো কথা বলা হয়েছে সেগুলো আমি শুনতে পাচ্ছি, তো সেটাকে আমরা হিয়ারিং বলবো, সেটাকে আমরা লিসেনিং বলতে পারি না এই ভাষার দক্ষতার ক্ষেত্রে। ঠিক আছে, তো ভাষার দক্ষতার ক্ষেত্রে আমরা শ্রবণ বলতে শুধু এই জিনিসকে বুঝি যে আমরা শোনার সাথে সাথে সেগুলো বুঝবো এবং সেগুলো মনে রাখতে পারবো এবং প্রয়োজন অনুসারে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে সেটাকে শ্রবণ বলবো। তো এই সংখ্যাটা আপনারা মনে রাখবেন, কারণ বিভিন্ন সময় প্রিভিয়াস ইয়ার গুলো সলভ করার ক্ষেত্রে এই সংখ্যাটি আপনাদের কাজে আসবে। ঠিক আছে, তো এখানে এই অপশনটি শুদ্ধ। সঙ্গতিপূর্ণ লেখনের বিকাশ, এটা তো আমরা জানি যখন আমরা লিখবো সেটি সঙ্গতিপূর্ণ হতে হবে। যেমন মনে করুন লেখার শুরু করতেই আমি যদি কনক্লুশন দিয়ে দিই, তারপরে কিছু কথাবার্তা লিখে দিলাম, বর্ণনা করে দিলাম, তারপরে আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি, এমন করে লিখলে তো আমার হবে না। প্রথমে আমি ইন্ট্রোডাকশন দিতে হবে এবং শেষে কনক্লুশন দিতে হবে এবং সঙ্গতিপূর্ণ লিখতে হবে। আমি প্রথমের সেন্টেন্সটি শেষে নিতে পারবো না, শেষের সেন্টেন্সটি প্রথমে আনতে পারবো না, সঙ্গতিপূর্ণ লিখতে হবে। সেজন্য সেই অপশনটি শুদ্ধ। এখন 3 অপশন যেহেতু শুদ্ধ হয়ে গেছে, তখন সুতরাং আমরা অটোমেটিক্যালি বলতে পারি যে এই অপশনটি আমাদের এখানে ভুল। ঠিক আছে, তারপরে শাব্দিক সচেতনতা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস কিসের সাথে বিশেষভাবে সংযুক্ত? শ্রবণ দক্ষতা, বাচন দক্ষতা, পঠন দক্ষতা, লিখন দক্ষতা। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস মানে কি? এই যে সাউন্ড সম্পর্কিত যেগুলো অ্যাওয়ারনেস, অর্থাৎ আমি কি বলতেছি, কি সাউন্ড করতেছি, সেই জিনিসের যে সচেতনতা যেগুলো রয়েছে সেটি হলো ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। এটি কিসের সাথে সম্পর্কিত? শ্রবণ দক্ষতা, লিসেনিং এবিলিটি। তো লিসেনিং এবিলিটি কেন হবে না? কারণ আমরা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস বলতে আমরা যখন বলবো সাউন্ড দিব, তো সাউন্ডের অ্যাওয়ারনেসের কথা বলা হয়েছে, তো এখানে আমরা শ্রবণ করতে তো কোনো সাউন্ডই দেই না, তাহলে সেজন্য সেটি ভুল হবে। তারপরে বাচন দক্ষতা, পঠন দক্ষতা, লেখন দক্ষতা। আচ্ছা, আরেকটি কথা মনে রাখবেন যে এই 4টি দক্ষতার সাথে কিন্তু সম্পর্ক রয়েছে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস এর, ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট হোক। ঠিক আছে, তো এখানে আসলে প্রশ্নতে বলা হয়েছে যে বিশেষভাবে সংযুক্ত কার সাথে, তো সেটি লেখন দক্ষতার সাথে হতে পারে না, সুতরাং এটি আমরা এখানে ভুল বলবো। তারপরে বাচন দক্ষতা, পঠন দক্ষতা, এই দুটির মধ্যে কোনটি শুদ্ধ হবে? তো দেখুন, প্রথমে আমরা যে কোনো ভাষা শুনি, তারপরে আমরা বলি। তো বলার ক্ষেত্রে আমরা যদি একটু ভুল করে ফেলি তাতে বিশেষ সমস্যা নেই, এই প্রশ্নের ক্ষেত্রে আমি বলছি। তারপরে আমরা যখন পঠন করবো, কিন্তু পঠন করার ক্ষেত্রে যদি আমাদের ভুল থাকে তাহলে অটোমেটিক্যালি আমাদের লেখনের ক্ষেত্রেও ভুল থাকবে। সুতরাং আমরা পঠন দক্ষতা বিকাশের ক্ষেত্রে আমাদের যাতে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস যেটা রয়েছে সেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এবং আমরা সাউন্ডের যাতে করে কোনো ভুল প্রোনাউন্সিয়েশন করি না। ঠিক আছে, যেমন মনে করো এখানে লেখা রয়েছে যে শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তি, আমি বললাম যে শিশুদের সূক্ষ্ম চলাকা, এভাবে বলছি। তো এইভাবে বলার কারণে কি হচ্ছে, আমার রাইটিং এর উপরও এফেক্ট হচ্ছে। সুতরাং আমরা রিডিং এর ক্ষেত্রে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস এর দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তো জন্য বলা হয়েছে যে পঠন দক্ষতার সাথে বিশেষভাবে সংযুক্ত হলো ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। ঠিক আছে, তারপরে নম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত যোগ্যতার অধিকারী হয়। এটিকে কি বলা হয়? আয়ত্তীকরণ, অনুকরণ, রূপান্তরিতকরণ, ভাষান্তরিতকরণ। তো এখানে দেখুন, এই যে ভাষা শিখনের মনোবৈজ্ঞানিক তত্ত্ব থেকে আরেকটি প্রশ্ন এসেছে। তো একটু আগে যে আমি বলেছিলাম, আমার একটি ভিডিও দেওয়া অলরেডি হয়েছে যে ভাষা শিখনের উপর মনোবৈজ্ঞানিকদের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বগুলা একই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি এবং সকল তথ্য আপনারা সেখানেই পেয়ে যাবেন। তো আপনারা সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, কারণ বারবার এইগুলা থেকে প্রশ্ন আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে একই প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন এসে গিয়েছে যে মনোবৈজ্ঞানিক তত্ত্ব থেকে। ঠিক আছে, তো সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন, নম চমস্কি বলেছেন যে ভাষা অ্যাকুইজিশন কিভাবে করে, অর্থাৎ শিশু যে ভাষা অ্যাকুইজিশন করে, আয়ত্ত করে, সেই আয়ত্ত করার উপর ভিত্তি করে কিন্তু তিনি থিওরি দিয়েছেন এবং তার থিওরিতে কি বলেন তিনি? তিনি বলেন যে শিশুর মস্তিষ্কে একটি ডিভাইস রয়েছে। ঠিক আছে, ডিভাইস রয়েছে, এই ডিভাইসের নাম হলো LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কিভাবে কাজ করে একজন শিশুর ভাষা শেখার ক্ষেত্রে? তো দেখুন, একটি শিশু তার আশেপাশে থেকে প্রথমে সে ভাষা শুনে, এই শোনা যেগুলা জিনিস রয়েছে, একটি বাক্য শুনলো, এই বাক্যটি হলো তার জন্য ইনপুট। ঠিক আছে, এই ইনপুট তার মাথার যে এলইডি রয়েছে, এই এলইডি এই ইনপুটকে প্রক্রিয়া করতে থাকবে, প্রসেস করতে থাকে। প্রসেস কি জন্য করছে সেটা আমি বলছি। তারপরে এই প্রসেস করার পর নতুন করে আরো বাক্য বানাতে বা আরো শব্দ বানাতে সাহায্য করে এই এলইডি, নতুন করে আরো কিছু বানালো। অর্থাৎ মনে করো একটি শিশু প্রথমে শুনলো যে আমি বাজারে যাই, সেটি তার জন্য ইনপুট হলো এবং এই ইনপুটকে এই এলইডি প্রক্রিয়া করতে থাকলো যে আমি বাজারে যাই থেকে আর নতুন নতুন কি কি শব্দ বা কি কি বাক্য বানানো যায়। তখন অন্যদিন সে এলইডির মাধ্যমে যে প্রক্রিয়া চললো, এই প্রক্রিয়াকরণের পরে এক সময় শিশু বলতে পারলো যে আমি স্কুলে যাই, আমি বাড়িতে যাই বা আমি অন্য জায়গাতে যাই, এইভাবে সে বলতে পারলো। অর্থাৎ প্রথমে সে শুনলো, তারপরে এলইডি প্রসেস করলো, তারপরে নতুন করে আরো বাক্য সে বলতে শিখলো। সেই যে প্রক্রিয়াকরণ যেটা রয়েছে সেটি হলো এলইডির কার্য। তো এখানে নম চমস্কি বলেন যে একটি শিশুর মাথায় এলইডি নামক একটি ডিভাইস রয়েছে, একটি যন্ত্র রয়েছে, যেই যন্ত্রকে ব্যবহার করে একটি শিশু তার মাতৃভাষা শিখে। ঠিক আছে, ভাষাগত দক্ষতা কিসের মাধ্যমে শেখানো উচিত? অনুকরণের মাধ্যমে, বিচ্ছিন্নকরণের মাধ্যমে, বিস্তৃত বর্ণনার মাধ্যমে, একটি সংহত উপায়ে। তো আমি ভাষার ক্লাসে বলেছিলাম যে বেস্ট লার্নিং আমরা কিভাবে করতে পারি, সেটি হলো ইন্টিগ্রেটেড ম্যানারে। কারণ আমরা যদি লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিংকে একসাথে মিলিয়ে যদি আমরা শিশুকে শিক্ষা দেই তাহলে শিশুটি সেই ভাষাটি সহজে শিখে নেবে। ঠিক আছে, তো দেখুন এখানে অনুকরণের মাধ্যমে, এটি আমাদের অপশনে ভুল হবে।
তারপরে বিচ্ছিন্নকরণের মাধ্যমে, সেটাও ভুল হবে। বিস্তৃত বর্ণনার মাধ্যমে, সেটাও ভুল হবে। একটি সংহত উপায়ে, ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, সেই কথাই আমি বলেছিলাম। এবং ঠিক এইভাবে এর আগে যে ভিডিওটি করেছিলাম প্রিভিয়াস ইয়ারে, সেখানেও এইভাবে প্রশ্ন এসেছে। তো আপনারা মনে রাখবেন যে ভাষার যেগুলো স্কিল রয়েছে সেগুলো আমরা ইন্টিগ্রেটেড ম্যানারে করালে শিশুদের ভালো হয়। একসাথে তারা প্রথমে শুনবে, তারপর তারা বলবে, তারপর তারা পড়বে, তারপর লিখবে। তো এইভাবে একসাথে করালে শিশুদের জন্য ভাষা শেখার ক্ষেত্রে সহজ হয়। যেমন একটি কনসেপ্ট প্রথমে আপনি শোনালেন তাদেরকে, তারপরে বললেন যে সেইগুলো বলো তোমরা নিজের ভাষায়, তারপরে বললেন যে তোমরা সেই জিনিস সম্পর্কে পড়ো, সেই জিনিসটি, তারপরে বললেন যে ওই জিনিসটি তোমরা লিখো। তখন আমরা এই যে 4টি স্কিল একসাথে ব্যবহার করেছি, সুতরাং এই কনসেপ্ট সম্পর্কে শিশুদের আরো ভালো করে জানতে উৎসাহিত করবে এবং তারা সেই জিনিসটা সহজে দক্ষ হিসেবে শিখে নেবে। সেই কথাই বলা হয়েছে যে সবটি স্কিল আমরা একসাথে করে শিশুদেরকে শিক্ষা দেবো, ঠিক আছে। তারপরে একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ের শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করেন। এই কার্যের মাধ্যমে তিনি কি করেন? একজন প্রাথমিক লেভেলের শিক্ষক, তিনি তার শিক্ষার্থীদেরকে আঁকার জন্য বলেন এবং রং করার জন্য উৎসাহিত করেন। তিনি এই কার্যের মাধ্যমে কি করতে চান, অর্থাৎ কি তার উদ্দেশ্য সেই কাজ করানোর পিছনে? তো প্রথমে দেখুন, ক্লাসের নীরবতা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখেন। এটি তো আমরা অনেকবার দেখেছি যে পরীক্ষায় এসেছে, যে শিশুদেরকে আমরা ব্যস্ত রাখার জন্য সেই কাজগুলো করাই। তো আপনারা সিডিপিতেও বারবার এই অপশনটি আসে, তো এটি আপনারা নেগেটিভ মনে রাখবেন, ঠিক আছে। তারপরে শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটান, এখানে এই অপশনটি শুদ্ধ হবে। তো আপনারা জানেন যে গ্রস মোটর স্কিল এবং ফাইন মোটর স্কিল। ফাইন মোটর স্কিল হলো শরীরের ছোট পেশিগুলার ব্যবহারের মাধ্যমে যে কাজগুলো আমরা করে থাকি, এবং গ্রস মোটর স্কিল হলো আমাদের শরীরের বড় পেশিগুলা ব্যবহার করে আমরা যে কাজগুলো করে থাকি। যেমন আমরা দৌড়াই, তো এই দৌড়ানোগুলোর ক্ষেত্রে আমাদের হাত পা বড় বড় যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেইগুলোর ব্যবহার করি। এবং ফাইন মোটর স্কিলের ক্ষেত্রে আমরা এই যে মনে করো হাতের কবজি, আঙ্গুল, এইগুলো ব্যবহার করি, অর্থাৎ ছোট পেশিগুলার ব্যবহার করে যে কাজগুলো করি সেইগুলোকে বলা হয় ফাইন মোটর স্কিল। তো এখানে কি আসে? যেমন শার্টের বোতাম লাগানো, তারপরে এই যে জুতার ফিতা লাগানো, এই যে রং করা, আঁকা, এইগুলো হলো ফাইন মোটর স্কিল, ঠিক আছে। তো এখানে শিক্ষক চাইছেন যে শিশুদের সূক্ষ্ম চালিকার বিকাশ ঘটাতে, ঠিক আছে। তারপরে নিচের কোন অভ্যাসটি বাচিক ভাষা দক্ষতার বা ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশে সর্বাধিক সহায়ক? এখানে দেখবেন যে প্রশ্নে বলা হয়েছে সর্বাধিক, এখানে প্রায় সবগুলোই অপশন শুদ্ধ থাকবে, কিন্তু আমাদেরকে সর্বাধিক বলতে হবে। তো কবিতা আবৃত্তি করা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে, চরিত্র অভিনয়ে অংশগ্রহণ করা, শিক্ষকের সাথে সাথে পাঠ্যপুস্তকের একটি অধ্যায়ের দলগত পাঠ করা, এটি একটি আমাদের সর্বাধিক হবে না, একটু অল্প হবে। সেজন্য প্রথমে আমি এটি কেটে দিলাম, কারণ শিক্ষকের সাথে সাথে যদি পাঠ্যপুস্তকের একটি অধ্যায় আমরা দলগতভাবে পড়ি বা পাঠ করি, সেটাতে আমাদের বিশেষভাবে ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে না, ঠিক আছে। শিক্ষকের সাথে সাথে শব্দগুলি, এটি তো আরো কম আমাদের জন্য গুরুত্ব। তো ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশের সর্বাধিক সহায়ক হবে এই দুটির মধ্যে একটি। তো এখন দেখুন, কবিতা আবৃত্তি করা ব্যক্তিগতভাবে দলগতভাবে, শুধু কবিতা আবৃত্তি করছি আমি, এখানে কবিতা আবৃত্তি করছি ব্যক্তিগত দলগত, এখানে ব্যক্তিগত এবং দলগত হচ্ছে, ঠিক আছে। কিন্তু শুধু কবিতা আবৃত্তি করা, কিন্তু এখানে অংশগ্রহণ যদি করে, রোল প্লে যদি সে করে, তাহলে বিভিন্ন চরিত্র সে পাবে এবং বিভিন্ন চরিত্র অনুযায়ী বিভিন্ন ধরনের সে ভাষা ব্যবহার করে সেখানে। তো আমাদের এই এই সব থেকে শুদ্ধ হবে, ঠিক আছে। তারপরে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলি সঠিক ক্রম অনুসারে গল্পে যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবে সাজাতে বললেন। এই কার্যটি কোন বিষয়ের সহায়ক? অর্থাৎ তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে বললেন যে এই গল্পে যে ঘটনাগুলো বলা হয়েছে এই ঘটনাগুলো ক্রম অনুসারে সাজাও, অর্থাৎ প্রথমে কোন ঘটনা হয়েছে, তারপরে কোন ঘটনা হয়েছে, তারপরে কোন ঘটনা হয়েছে, সেইগুলা ক্রম অনুসারে সাজাও। তো এই কার্যটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত বা কোন বিষয়ের সহায়ক? তো প্রথম অপশনটি দেখুন, বোধ পরীক্ষণ, রিডিং কম্প্রিহেনশন, আমাদের এখানে এই অপশনটি শুদ্ধ হয়ে যাবে। বাকি অপশনগুলো দেখুন, একটু ছোট করে দিলে প্রশ্ন এবং উত্তর একসাথে দেখতে পেতেন। ভিডিওটির মধ্যে আপনারা আরেকবার এইভাবে ছোট করে দিয়েছিলাম, আপনারা দেখতে পাননি বলে কমেন্ট করেছেন। আচ্ছা, যাই হোক, আমরা অপশনটা পেয়ে গিয়েছি যে বুধ পরীক্ষণ, অর্থাৎ শিক্ষার্থীরা বুঝতে পেরেছে কিনা সেই জিনিসটা চেক করার জন্য এই কাজটি তিনি চালিয়েছেন। অর্থাৎ তারা যদি ভালো করে বুঝতে পারে তাহলে তারা ক্রম অনুসারে সাজাতে পারবে সেই ঘটনাগুলো, ঠিক আছে। তারপরের প্রশ্ন হলো, দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে লেবেল লাগিয়ে দিলেন, যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যুগ স্থাপনে সাহায্য করবে। এই ধরনের কার্যপ্রণালী শিক্ষার্থীকে কোন বিষয়ে সমৃদ্ধ করবে? দেখুন, একটি ক্লাসের মধ্যে দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষক কি করলেন, ক্লাসের মধ্যে যতটি বস্তু ছিল, যেমন মনে করো একটি বল ছিল, তো এখানে বল লিখলেন। একটি গ্লাস ছিল, তো গ্লাসের এইভাবে গ্লাস লিখে দিলেন। এইভাবে যতটি বস্তু ছিল প্রত্যেকটি বস্তুর উপরে তিনি একটি লেবেল লাগিয়ে দিলেন, ঠিক আছে, লেবেল লাগিয়ে দিলেন, যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে, মনে করো এখানে যদি আমি গ্লাস লাগিয়ে দিই তাহলে শিশুরা অটোমেটিক বুঝতে পারবে যে এটি গ্লাস। তারপরে এই যে বিভিন্ন ধরনের চিত্র রয়েছে বা বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, যেখানে হাতি, গরু বা বিভিন্ন ধরনের যেগুলা জীবজন্তু রয়েছে সেইগুলা আমরা ক্লাসে নিয়ে এনে সেগুলোর উপরে এইভাবে লেভেলিং করে দিতে পারি, সেটি বাঘ, সেটি গরু, এইভাবে আমরা করতে পারি। তো সেই কথাই বলা হয়েছে যে লেভেলিং করিয়ে প্রকৃত বস্তুর সাথে শিশুদের যে সম্পর্ক করাচ্ছেন, অর্থাৎ প্রকৃত বস্তু, এটির নাম কি, এটির নাম হাতি, এটির নাম বাঘ, শিশুদের চিনতে পারবে। সেই কাজ করার সাহায্যে তাদের যে বাস্তব জিনিসের সাথে যে সম্পর্ক স্থাপন করাচ্ছেন এই লেভেলিং এর মাধ্যমে, তো সেই কাজের মাধ্যমে শিক্ষার্থীর কোন বিষয় সমৃদ্ধশালী করে তুলবে? তো ব্যাকরণ, এখানে তো ব্যাকরণ হচ্ছেই না, কারণ আমরা শুধু শব্দ লিখছি। তো শব্দ লেখার ক্ষেত্রে আমাদের ব্যাকরণ আসবে কোথায় থেকে? লিখন দক্ষতা, এখানে তো শিক্ষক নিজে লিখছেন, শিক্ষক শ্রেণীকক্ষের বস্তুগুলিতে নাম লিখে, অর্থাৎ শিক্ষক নিজেই লিখতেছেন। তো নিজে লেখার সাথে সাথে এখানে লিখন দক্ষতার বিকাশ কিভাবে হবে? আপনাদের এখানে সিটেট এইভাবে বলেছে যে আপনাদের লেখা এখনো ভালো নয়, তো আপনারা লেখা ভালো করবেন, ঠিক আছে। তো এই কথাই বলা হচ্ছে লিখন দক্ষতার বিকাশ
করা হচ্ছে। তো যাই হোক, এখানে এই অপশনটি ভুল। তারপরে শব্দ ভান্ডার, তারপরে হাতের লেখা, হ্যান্ড রাইটিং, এই একই কথাই হলো, কারণ শিক্ষক লিখছেন তো শিক্ষকের হ্যান্ড রাইটিং ভালো হওয়ার দরকার কি? তাহলে এই তিনটি অপশন আমরা রিজেক্ট করতে পারলে এই অপশনটি অটোমেটিক শুদ্ধ। এবং আমরা জানি যে শব্দের ভান্ডার শেখাতে গেলে সব থেকে ভালো পদ্ধতি হলো মেথড, প্লেওয়ে মেথড। সব থেকে ভালো পদ্ধতি হলো প্লেওয়ে মেথড। যেমন মনে করো এই একই বানান রয়েছে অভ্যাস, তো আমি এখানে এইভাবে লিখলাম, এখানে একটি পিস করে দিলাম, একটি আরেকটি পিস করে দিলাম, একটি পিস করে দিলাম, এটি আরেকটি পিস। এইবারে বিভিন্ন শব্দগুলোর পিস পিস করে আমি একটি জায়গায় রাখলাম এবং শিক্ষার্থীদেরকে বলবো যে আমি যেই শব্দটির নাম বলবো সেই শব্দটি তোমরা জোড়া লাগিয়ে আমার সামনে বিন্যাস আকারে রাখতে হবে, অর্থাৎ ক্রম অনুসারে সাজিয়ে রাখতে হবে। তো শিশুদেরকে এইভাবে যদি করান তাহলে খেলার মাধ্যমে তারা কিন্তু শব্দের যে সংগঠন যেটা রয়েছে, শব্দের যে উচ্চারণ যেটা রয়েছে সেগুলো তারা শিখে নেবে, শব্দগুলো শিখে নেবে। সেজন্য বলা হয় যে প্লেওয়ে মেথড হলো শব্দ ভান্ডার শেখানোর ক্ষেত্রে সব থেকে বাকি পদ্ধতি, ঠিক আছে। তারপরে শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নে নিচের কোনটি কার্যকারী? অর্থাৎ একটি শিশুর যে ভাষার যেগুলো দক্ষতা রয়েছে, ভাষাগত দক্ষতার মূল্যায়ন আমরা যখন করি তখন নিচের দেওয়া এইগুলির মধ্যে কোনটি সব থেকে কম কার্যকারী বলা হয়েছে? তো প্রথম অপশনটি দেখুন, গল্প বলা, গল্প লেখা, একটি ঘটনার বর্ণনা দেওয়া, শ্রুতি লেখন। আমরা জানি যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং গুলা মূল্যায়ন করার ক্ষেত্রে এই যে স্টোরি টেলিং যেটা, সেটা আমরা স্পিকিং দক্ষতা মূল্যায়ন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেজন্য সেই অপশনটি তো শুদ্ধ। তারপর গল্প লেখা আমরা রাইটিং দক্ষতাকে মূল্যায়ন করার ক্ষেত্রে স্টোরি রাইটিং করার জন্য শিশুদেরকে বলতে পারি। তারপরে একটি ঘটনার বর্ণনা দেওয়া, যে কোনো ঘটনার সে যদি বর্ণনা দিতে পারে তাহলে তার স্পিকিং দক্ষতা বা তার লিসেনিং দক্ষতা আমরা চেক করতে পারি। অর্থাৎ মনে করো একটি ঘটনা সম্পর্কে সে শুনলো, সে যদি ভালো করে শুনতে পারে তাহলে সে ভালো করে বলতে পারবে, তার মানে তার শোনার দক্ষতা এখানে মূল্যায়ন করা হলো এবং বলার দক্ষতা মূল্যায়ন করা হলো। তারপরে শ্রুতি লিখন, এই অপশনটি আমাদের এখানে কম কার্যকারী হবে মূল্যায়নের ক্ষেত্রে। শ্রুতি লিখন বলতে যেমন মনে করো আমরা অনেক সময় প্রশ্ন উত্তর লেখানোর সময় আমরা ক্লাসে কি করি যে আমরা কিছু বলি এবং সেইগুলাই শিক্ষার্থীরা লেখে, অন্য কিছু লেখে না। অর্থাৎ আমরা যা বলি, যেই শব্দ যেই বাক্যগুলা বলি সেই বাক্যগুলা তারা লেখে, তো সেই জিনিসটাই হলো শ্রুতি লিখন, অর্থাৎ যেগুলা শোনে সেইগুলাই লেখা, ঠিক আছে। সেটি হলো আমাদের এই মূল্যায়ন করার ক্ষেত্রে সব থেকে কম কার্যকারী, ঠিক আছে। তো আমাদের এখানে এই কম কার্যকারীটাই হবে শুদ্ধ, ঠিক আছে। তো বাকিগুলো শুদ্ধ ছিল বলেই আমাদের এখানে ভুল হবে, কারণ এখানে বলেছে যে কার্যকারী কম কার্যকারী, সুতরাং এখানে নেগেটিভ যেহেতু, সুতরাং আমাদের ভুল যেটি হবে সেটি আমাদের জন্য শুদ্ধ হবে। তারপরে শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক? তো দেখুন, শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের দেওয়া প্রশ্নগুলির মধ্যে কোন প্রশ্নটি সব থেকে সহায়ক হবে? তো প্রথম প্রশ্নটি হলো, তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটি গ্রন্থের নাম লেখো, পছন্দ শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো, তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো, তোমার পড়া একটি কবিতার কবির নাম লেখো। তো দেখো, শুধু যদি কবিতার কবির নাম লেখে তাহলে তার এই যে ভাষাগত যোগ্যতার মানের উন্নয়ন হবে না। তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো, পছন্দ শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো, শিশুর যে পছন্দের যেগুলো শব্দ রয়েছে এই পছন্দের শব্দগুলোর মধ্যে একটি শব্দ দিয়ে সে বাক্য রচনা করবে, তো সেখানে ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে যে সব থেকে সহায়ক হয়ে যাবে এই যে পছন্দ শব্দ দিয়ে বাক্য রচনা করা, সেটি ঠিক না, সেজন্য এই অপশনটি ভুল হবে। তারপরে তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটি নাম বলো, এটি তো এই অপশনের মতো হয়ে গেল যে একজন কবির নাম লেখো, এখানে একটি গ্রন্থের নাম লেখো, সুতরাং এই যে তিনটি অপশন ভুল হয়ে গেল, অটোমেটিক্যালি আমাদের এই অপশনটি শুদ্ধ হবে, তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো, ঠিক আছে। তারপরে 120 নম্বর হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখবো অন্যান্য প্রশ্ন যেগুলো রয়েছে, গ্রামারের প্রশ্ন, সেগুলো দেখবো, ঠিক আছে। তো দেখুন, প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা এখানে এই যে প্যাসেজ যেগুলো রয়েছে এবং কবিতা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো না, কারণ প্রতি বছর এইগুলা চেঞ্জ হয়ে আসে, সুতরাং আমরা এখানে আসা যে গ্রামারের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, এই পেজে শুধু প্যাসেজটি রয়েছে, প্রশ্নগুলো এরপরের পেজে। তো এখানে আমাদের প্রথম প্রশ্নটি হলো, স্বাধীনতা শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে স প্লাস অধীনতা, সা প্লাস দীনতা, সৌ প্লাস অধীনতা, সাদ প্লাস হীনতা। তো আপনাদের যদি সন্ধি বিচ্ছেদ গুলার নিয়ম জানা থাকে তাহলে আপনি এখানে সহজে আনসার করে দিতে পারেন যে স প্লাস অধীনতা। তো এই সন্ধি বিচ্ছেদের যে নিয়ম রয়েছে সেই নিয়মটি আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাকি নিয়মগুলো আপনাদেরকে জানতে হবে, না হলে সন্ধি বিচ্ছেদ গুলা সমাধান করা অনেকটা কঠিন। তো আপনি জানলে সেটি সহজ, কিন্তু না জানলে তো সমস্যা হবে। তো দেখুন, সন্ধি বিচ্ছেদ, স্বাধীনতা ইকুয়াল অধীনতা, এখানে অনেক কিছু বলা হয়েছে, এগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে, এগুলো যদি আপনারা জানেন তাহলে তো বুঝতে পারবেন, না হলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে বাংলায় একটি স্বরসন্ধির নিয়ম আছে, রসৌ প্লাস অ ইকুয়াল টু আ, রসৌ লোপ পায়, অর্থাৎ রসৌ এর পরবর্তীতে কোনো কিছু বসে না এবং পরের অটি আ হয়ে যায়। যেমন এখানে আমরা দেখতে পাই যে স্বাধীনতা, তো এখানে স এর পরে কিন্তু রসৌ আছে এবং তারপরে অধীনতা, এখানে দীনতার আগে অধীনতা, তো দীনতার আগে ও একটি রয়েছে, একটি ও রয়েছে এবং এখানে একটি রসৌ রয়েছে। তো এই কথাই বলা হয়েছে যে রসৌ রূপ পায়, অর্থাৎ এখানে রসৌ শেষ হয়ে যাবে, তার মানে আমাদের এই জিনিসটা থাকবে। তারপর এখানে বলা হয়েছে যে ওটি আ হয়ে যাবে, তার মানে এখানে এইভাবে হবে, ওটি আ হবে, তারপর দীনতা, দীনতা এইভাবে হবে, স্বাধীনতা। তো এখানে আমরা আটি আবার ওঠাচ্ছি কিভাবে, তাই আকার দিয়া তারপরে এইভাবে আমরা দীনতা বলে দিচ্ছি, এইটি এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই কথা, এই যে আ এই আকারের মধ্যে এসে গেল এবং রসৌ
আমরা লুপ পাই অর্থাৎ রসু সেখান থেকে চলে যায়, অটোমেটিক আমাদেরকে ডিলিট করতে হয়। ঠিক আছে, তো এখানে এই লম্বা করে আপনাকে এই নিয়মগুলো বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরের প্রশ্নতে আমরা যাই। এখানে একটি বিপরীত শব্দের কথা বলা হয়েছে যে ব্যয়ের বিপরীত কি। তো ব্যয়ের বিপরীত তো আমরা জানি যে ব্যয়ের বিপরীত হবে আয়। ঠিক আছে, তারপরে পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রী ও সেরে আসার ইচ্ছা আছে, বাক্যটিকে নেগেটিভ বাক্যে রূপান্তরিত করলে সঠিক রূপ কি হবে, অর্থাৎ অর্থর পরিবর্তন হবে না এবং এই বাক্যটি নেগেটিভ করতে হবে। তো পয়সায় কুলিয়ে গেলে অর্থাৎ মনে করো দুইজন বন্ধু কোথাও ঘুরতে গেল, এই যে আমাদের আর আগে প্যাসেজ যেটি ছিল প্যাসেজের সাথে এটি সম্পর্কিত। তো দুইজন বন্ধু ঘুরতে গিয়েছে এবং বলছে যে যদি আমাদের পয়সার দ্বারা হয়ে যেত, অর্থাৎ আমাদের কাছে এতটুকু সম্বল থাকতো, তাহলে গঙ্গোত্রী এবং যমুনেত্রী সেরে আসার ইচ্ছা ছিল, অর্থাৎ ঘুরে আসার ইচ্ছা আছে, অর্থাৎ সেখানে আমরা ঘুরার ইচ্ছা আছে। তো এই কথাটি আমরা নেগেটিভ ভাবে বলবো, কিন্তু এই অর্থ পরিবর্তন হবে না। যেমন পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রী সেরে আসার ইচ্ছা নাই, কারণ তারা বলছে এখানে ইচ্ছা আছে, সেরে আসার ইচ্ছা আছে, তাহলে আপনি বলছেন যে নাই, সেই কথাটি হবে না। পয়সা না কুলালে গঙ্গোত্রী যমুনেত্রী যাওয়ার ইচ্ছা নাই, এখানে বলা হয়েছে যে পয়সায় কুলিয়ে গেলে, তো এখানে না কুলালে প্রথমেই তো আপনি নেগেটিভ করে দিচ্ছেন। পয়সায় না কুলালেও গঙ্গোত্রী যমুনেত্রী সেরে আসার ইচ্ছা আছে, পয়সায় যদি নাও কুলায় তাহলেও সেই জায়গাটি ঘুরার। এখন যদি পয়সায় নাও কুলায় তাহলে তারা ঘুরবে কি করে, কি জিনিস খাবে, কে তাকে পয়সা দিবে, তো সেজন্য সেই অপশনটিও বল। তারপরে পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী ও যমুনেত্রী সেরে আসবার ইচ্ছা নেই, সেই কথাই বলা হয়েছে যে এখানে দেখুন সেরে, আর এখানে বলা হয়েছে যে সেরে। এখানে সেরে অর্থ আমরা কাজ ছেড়ে আসবো, অর্থাৎ সেই কাজগুলা করে আসবো। এখন এখানে বলা হয়েছে যে কুলিয়ে গেলে যমুনেত্রী সেরে আসার ইচ্ছা নাই, তার মানে সেরে আসার ইচ্ছা নাই মানে সেরে আসার ইচ্ছা আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো একটু এই যে স্কিপ করে, আপনি স্কিপ নয়, পাউজ করে আপনি এটি আপনারা নিজে নিজে পড়বেন, তখন আপনারা বুঝতে পারবেন। লম্বা করে দেওয়া হয়েছে এজন্য একটু প্রবলেম হচ্ছে, তো আপনি নিজে নিজে পড়লে একটু সহজ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কলেজে গিয়েছে, তারপরে আরেকটি কবিতা আসলো, তো কবিতাগুলো আমরা আজকে দেখবো না। তারপরে নিচের কোন শব্দটির অর্থ নৌকা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শব্দের অর্থ এবং বিপরীত শব্দ আসে, তো আমাদের এই শব্দের অর্থ বা বিপরীত শব্দগুলো শিখতে হবে। তো এখানে পাঞ্চি শব্দের অর্থ হলো নৌকা। ঠিক আছে, তারপরে আচ্ছা এখানে কবিতার আরো দুটি প্রশ্ন রয়েছে, সেগুলো কবিতার সাথে লিঙ্ক। তারপরে আমাদের আবার এই যে প্যাসেজ যেগুলা পড়েছিলাম সেইগুলোর প্রশ্ন, তারপরে আবার আমাদের এই পেডাগোজির প্রশ্নগুলো শুরু হয়ে যায়, এবং পেডাগোজির প্রশ্নগুলো আমরা অলরেডি করে নিয়েছি। যাই হোক প্রিয় শিক্ষকরা, আজকের ক্লাসটি আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। আপনারা আমাদের এই আগের ভিডিওগুলো যদি দেখেন নাই তাহলে দেখে নিতে পারেন, কারণ বাংলা পেডাগোজির সিলেবাস অনুসরণ করে ধারাবাহিক আমরা প্রত্যেকটি ক্লাস আপনাদেরকে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, এবং পিওয়াইকিউর অনেকটা আমরা ক্লাস দিয়েছি, সেগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এবং এক্সামের কিছুদিন আগে আমরা একটি ম্যারাথন দেওয়ার চেষ্টা করবো, তো সেখান থেকে আপনারা সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। ঠিক আছে, এই বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার।